হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 10-এ যারা পড়ো তাদের কাল থেকে অনেকেরই টেস্ট এক্সাম শুরু হতে চলেছে। তো তোমাদের কালকে অনেকেরই বাংলা এক্সাম আছে। এখানে আমি কিছু তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার একটা ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব না, সেই জন্য তোমাদের পড়াও এই মুহূর্তে তোমরা সমস্তটা একসাথে ডিটো একদম কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, ঠিকভাবে কালকে গিয়ে লিখতে পারবে এরকম না। সেই জন্য যেটা প্রথমেই তোমরা আমি যেগুলো বলছি সেগুলো একটুখানি ভালো করে শোনো। যেমন দেখো, এখানে আমি কিছু আলোচনা করব। বিষয়বস্তু নামকরণটা খুব ভালো করে দেখে যাবে, প্রত্যেকটা লেখকের নাম আর উৎস এইগুলো দেখে যাবে। আজকে আমি একটুখানি পথের দাবি, সিন্ধু তীরে অদল বদল, তারপরে হচ্ছে নদীর বিদ্রোহ আর বাংলা ভাষায় বিজ্ঞান, এর বিষয়বস্তুটা একটা ভিডিওর মধ্যে একদম তাড়াতাড়ি করে একটুখানি বিষয়বস্তুটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেননা তোমরা যদি মনে করো লাইন ধরে পড়বে বা আলোচনা করবে, সেটা তো সম্ভব না, যেহেতু কালকে তোমাদের এক্সাম। তো সেই জন্য আমি তোমাদের সাথে শর্টে একটু বিষয়বস্তুগুলো বলে দিই, যাতে যে ধরনেরই কোয়েশ্চেন আসুক তোমরা যাতে খুব সহজে লিখতে পারো। তো চলো আগে আমি তোমাদের সাথে পথের দাবির একটু বিষয়বস্তুটা তোমাদের সাথে শেয়ার করি। পথের দাবি রচয়িতা তোমরা জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর এর উৎস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই রচিত পথের দাবি উপন্যাসেরই কিন্তু নির্বাচিত অংশ। তো অবশ্যই মাথায় যেন সবার থাকে লেখকের নাম, উৎস কিন্তু ভালো করে দেখে যাবে। তো তোমাদের সাথে বিষয়বস্তুটা একটুখানি বলে দিই। অনেকেই তোমরা জানো কালকে যেহেতু এক্সাম তোমাদের পড়া হয়ে গেছে, তোমরা দেখেছো এখানে অপূর্ব, বাংলাদেশের ছেলে অপূর্ব, চাকরি সূত্রে সে কোথায় থাকে? বর্মায় থাকে। সেখানে তার ঘরে কি হয়েছিল? একবার চুরি হয়েছিল। সেই চুরির নালিশ জানানোর জন্য সে কিন্তু পুলিশ স্টেশনে যায়। এবার সেখানে তার আগে থেকেই চেনা পুলিশ কর্তা যিনি ছিলেন নিমাইবাবু, তার সঙ্গে কিন্তু তার দেখা হয়। নিমাইবাবু আত্মগোপনকারী বিপ্লবী সব্যসাচী মল্লিককে ধরতে এসেছিলেন। কোথায় এসেছিলেন? বাংলাদেশ থেকে কিন্তু বর্মাতে এসেছিলেন। এবার থানাতে গিয়ে অপূর্ব কি হয়, তার সাথে একটা যে ঘটনা ঘটে সেই ঘটনার সাক্ষী হয়। সে কি দেখে? সে দেখে সব্যসাচী মল্লিক সন্দেহে, মানে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে আটক করা এক ব্যক্তিকে নিমাইবাবুর সামনে হাজির করা হয়। সেই ব্যক্তির সাজ পোশাক আবভাব ছিল উৎকট ধরনের। লোকটি গিরিশ মহাপাত্র বলে কিন্তু নিজের পরিচয় দেয়। এবার তার যখন তল্লাশি করা হয়, তল্লাশির সময় তার কাছ থেকে একটা গাঁজার কলকে পাওয়া যায়। কিন্তু সে কি বলে? সে বলে গাঁজা সেবন করেনি। একটা হালকা অপমান করে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এবার অফিসের যে সহকর্মী ছিল, তার যে বন্ধু রামদাসের কাছে পুলিশ স্টেশনের ঘটনা গল্প করতে করতে অপূর্ব কিন্তু জানায় জন্মভূমিকে স্বাধীন করার জন্য যে চেষ্টা করছে সে রাজনৈতিক সন্দেহভাজন হলেও তার আপনজন। অপূর্ব আরও কি জানায় যে বিনা দোষে ফিরিঙ্গি যুবকেরা কিভাবে তাকে স্টেশনে লাঞ্ছনা করেছে, এমনকি স্টেশন মাস্টারও তার অভিযোগ না নিয়ে তাকে কিভাবে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। অফিসের বড়বাবু অপূর্বকে অফিসের অন্যান্য শাখা অফিস থেকে একবার করে ঘুরে আসার পরামর্শ দেয়। অপূর্ব সেই প্রস্তাবে সম্মত হয়ে হামো নগরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়। স্টেশনে অপূর্বকে ছাড়তে আসে রামদাস। সেখানেই আবার তাদের সঙ্গে পুনরায় দেখা হয় গিরিশ মহাপাত্রের। ট্রেনে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী হওয়া সত্ত্বেও তাকে একাধিকবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। একবার সে প্রতিবাদ করলে বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়, তুমি ইউরোপীয় নয়, তাই তোমাকে চাইলে আমি ট্রেন থেকে নামাতে পারি। এখানে একটুখানি কথা বলি। বিষয়বস্তু সমস্তটার যেগুলো ইম্পর্টেন্ট সমস্তগুলোর বিষয়বস্তু নামকরণ, যেমন উৎস আর লেখকের নাম দেখে যাবে, সেই রকম
বিষয়বস্তু আর নামকরণগুলো অবশ্যই দেখে যাবে। বিষয়বস্তু আর নামকরণগুলো জানা থাকলে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে, কোশ্চেন লিখতে সুবিধা হবে। আর আগের বারে দেখে নেবে যেগুলো এসে গেছে সেগুলো এবারে করবার কোনো দরকার নেই, যে কোশ্চেনগুলো এসে গেছে। এবার আমি বলার সময় অনেক হয়তো আগের বারে যেটা এসছে সেটা দেখে নেবে, সেটা অবশ্যই বাদ দেবে, সেটা হয়তো আমি বলে ফেললাম, অত খেয়াল থাকলো না, তো সেটা করার কোনো দরকার নেই। তাও আমি যেগুলো যেগুলো আসে তোমাদের খুব বেশি সেইগুলো একটুখানি বলে দিই। যেমন দেখো, তোমরা পলিটিক্যাল সাসপেক্ট যেটা বললাম, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। এরপর থানার যে একটা পরিস্থিতি, কীরকম কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেইটা বলবে, সেইগুলো একটুখানি কিন্তু এগুলো দেখে রাখবে। তোমাদের যদি কোনো অ্যান্সার দরকার হয়, কেননা একটা ভিডিওর মধ্যে আমি অ্যান্সার বা অতগুলো তো শেয়ার করতে পারবো না, যদি যে কোশ্চেনগুলো বলছি বা যেগুলো মনে হচ্ছে তোমাদের কাছে নেই সেইগুলো আমাকে বলো, সেরকম হলে আমি কিন্তু আর একটা ভিডিও করে দেবো। তো যাই হোক, এটা দেখে যেতে পারো। তারপরে হচ্ছে বারবার বলছি, যেটা আগের বারে এসে গেছে সেটা কিন্তু না দেখলেও হবে। এই যেগুলো বলছি সেগুলো আমি আলাদা করে, এটা যেমন বেশিরভাগ 5-এ আসে, কিন্তু আমি আলাদা করে বলছি না, কেননা 5-এরটা ধরো 3-3-এরটা 5-এ এরকম হতেই পারে, কেননা মাধ্যমিকের আগে তোমাদের সাথে আমি সাজেশন শেয়ার করব বা যেগুলো ইম্পর্টেন্ট ডিসকাস করব। এখন সেইভাবে বলছি না, এখন জাস্ট টেস্টের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে যাও। তারপরে দেখবে একটা লাইন আছে, ট্রেন ছাড়িতে বোধ করি তখনও মিনিট 5 বাকি ছিল, ট্রেন ছাড়ার পূর্বের ঘটনাটি লেখো। এরকম এইগুলো কিন্তু দেখে যাবে, এইগুলো কিন্তু দিতে পারে। তারপরে ধরো লোকটি কাশিতে কাশিতে আসলো, লোকটির চেহারা, সাজ পোশাকের বর্ণনা, এরকম। তো এইটাকে ঘুরিয়েও আবার দিতে পারে। ধরো বললো, তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, উক্ত ব্যক্তির বর্ণনা দাও, যে পরিচ্ছেদ এর বর্ণনা দাও, সেটা হাস্যকর কেন, ঘটনা প্রসঙ্গ উল্লেখ করো, এরকম দিতে পারে। তো এইগুলো কিন্তু ভালো করে দেখে যেও। ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা বলা হয়েছে এটা দেখে যেতে পারো। তো কেন প্ল্যাটফর্মে গিয়েছিলেন, কোথা থেকে গিরিশ মহাপাত্র দুজন বন্ধু আসার কথা ছিল, ইত্যাদি ইত্যাদি। ভিডিওটা করতে গিয়ে কোশ্চেন অ্যান্সার যদি আমি এইভাবে বলতে থাকি অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য যেগুলো বললাম আমি তোমাদের সাথে বিষয়বস্তুটা একটুখানি শর্ট করে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোশ্চেন অ্যান্সার যদি আমি তোমাদের সাথে এইভাবে বলতে থাকি অনেক কিন্তু সময় লেগে যাবে। তোমাদের যদি মনে হয় যে এই কোশ্চেনটার অ্যান্সার নেই, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি ভিডিও করে দেবো। আমি তোমাদের সাথে যেগুলো একটুখানি ঝটপট করে তোমাদের সাথে আমি বিষয়বস্তুগুলো বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার তোমাদের সাথে সিন্ধু তীরের দেখো বিষয়বস্তুটা আলোচনা করব। পদ্মাবতী কাব্যগ্রন্থের কিন্তু সমুদ্র পদ্মা খণ্ড থেকে এটা নেওয়া হয়েছিল। আর উৎস কিন্তু এটা যদি উৎস বলে তাহলে পদ্মাবতী কাব্যগ্রন্থের সমুদ্র পদ্মা খণ্ড, এটা মাথায় রেখো। দেখো, সামুদ্রিক যে জলোচ্ছ্বাস, সেই সামুদ্রিক জলোচ্ছ্বাস কি করেছিল, পদ্মাবতীকে এক দিব্যপুরীতে নিয়ে ফেলে। তা এই দিব্যপুরীটা কিন্তু তোমরা জানো সমুদ্রের মাঝখানে ছিল। উপরে একটা উঁচু পর্বত ছিল, সেখানে ফল আর ফুলের প্রাচুর্য। তো পদ্মা সেখানে কি করেছিল, একটা খুব সুন্দর একটা মনোমুগ্ধকর একটা উদ্যান তৈরি করেছিল। সেখানে একটা বিচিত্র বেশ প্রাসাদ আছে, যেটা বহুমূল্য নানা রত্ন দ্বারা কিন্তু সাজানো। এবার সেখানেই পদ্মা সেখানেই কিন্তু সবসময় থাকতো। আর এই যে পদ্মাই কিন্তু এই সমুদ্র পাড়ের দিব্যস্থানটি প্রথম দেখেছিল। তো যাই হোক, দেখো যেটা বলছিলাম তোমাদের, যে সখী যারা ছিল, সখীদের নিয়ে হাসি খেলার মধ্য দিয়েই কি করছে, পদ্মা রাত্রি যাপন করছে। এবার ভোর হয়েছে, সখীরা রঙ্গ তামাশা করতে করতে উদ্যানে আসার পথে পদ্মা দেখে যে সমুদ্রের তীরে একটা ভেলা পড়ে রয়েছে। এবার কৌতূহলের বশবর্তী হয়ে পদ্মা কি করে, তাড়াতাড়ি ভেলার কাছে এগিয়ে আসে। পদ্মা দেখে ভেলার ভেতরে 4 জন সখী অচৈতন্য অবস্থায় 4 প্রান্তে পড়ে আছে। ভেলার ঠিক মাঝখানে আর এক কন্যা কি হয়েছে, অচেতন অবস্থায় পড়ে আছে। তিনি অপরূপ সুন্দরী, সেই কন্যার রূপ
মানে কি বলবো, এমন যেন স্বর্গের যে রম্ভা তাকেও হার মানায়। অচেতন কন্যার রূপের বহর দেখে পদ্মা যেন অবাক হয়ে গেল এবং তিনি অনুমান করছে যে হয়তো এই অচেতন কন্যা একজন স্বর্গের গায়িকা, যিনি ইন্দ্রের অভিশাপে কি হয়েছে স্বর্গচ্যুত হয়ে মাটিতে পড়ে আছে। এবার কন্যার চোখ, বস্ত্র আর এলোমেলো যে চুল, সেটা দেখে কিন্তু পদ্মা বুঝতে পারে যে প্রবল ঝড়ে হয়তো তাদের নৌকা ভেঙে গেছে। এরপর পদ্মা লক্ষ্য করে যে পূর্ব সুন্দরের অধিকারী যে কন্যাটা পড়েছিল তার কিন্তু নিঃশ্বাস চলছে। এবার পদ্মা মনে মনে ঈশ্বরের কাছে তাকে নিরাশ না করার জন্য প্রার্থনা করে। পদ্মা ঈশ্বরের কাছে আরও জানায় যে তার পিতার সকল পুণ্য আর তার ভাগ্যের বিনিময়ে যেন ওই অপরিচিত কন্যার জীবন ফিরে যেন আসে। পদ্মা ওই অপরিচিত কন্যার প্রাণপণ সেবা করার অঙ্গীকার করে সে কি করে, ঈশ্বরের কাছে কিন্তু কৃপা প্রার্থনা করে। এরপর পদ্মা কি করে, তার সখীদের আদেশ দেয় যে ওই যে অচৈতন্য 5 জন নববস্ত্রে ঢেকে উদ্যানের মাঝে তাদের যেন নিয়ে যাওয়া হয়। সখীরাও অচৈতন্য কন্যাদের একটা মহৌষধি দিয়ে চিকিৎসা কিন্তু শুরু করে। একই সঙ্গে চলতে থাকে 5 কন্যার গায়ে আর মাথায় আগুনের শেক। 4 দণ্ড এই বহু যত্নের চিকিৎসা চলার পর 5 কন্যা অর্থাৎ পদ্মাবতী তার 4 সখীর কিন্তু জ্ঞান ফিরে আসে। 4 দণ্ড মানে হচ্ছে 96 মিনিট, মানে 1 দণ্ড মানে 24 মিনিট, তাহলে 4 দণ্ড মানে হচ্ছে 24 গুণ 4 করো, তাহলেই বেরিয়ে যাবে 96 মিনিট। তো এটাই বিষয়বস্তু ছিল, সিন্ধু তীরের কিন্তু বিষয়বস্তু। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো চলো এবার তোমাদের সাথে আলোচনা করব নদীর বিদ্রোহ। তো নদীর বিদ্রোহের উৎস হচ্ছে সরীসৃপ গল্পগ্রন্থ। তো দেখো, নদের চাঁদ, আমরা দেখেছি স্টেশন মাস্টার নদের চাঁদ নদীকে প্রচণ্ড ভালোবাসে। 5 দিন যখন অনেক বৃষ্টির কারণে নদীকে দেখতে না পেয়ে তার কিন্তু একটুও ভালো লাগছিল না। এজন্য যখনই বৃষ্টি থামলো তখনই সে কী করলো, স্টেশন থেকে 1 মাইল দূরে থাকা নদীর কাছে সে কিন্তু চলে যায়। নদীর কাছে পৌঁছেই সে অবাক হয়ে যায়। নদীর জলের ভয়ঙ্কর স্রোত দেখে তার মনে হয় নদী যেন পাগল হয়ে গেছে। আবার বৃষ্টি শুরু হয়, নদের চাঁদ ভিজতে থাকে। এভাবেই বিকেল গড়িয়ে যখন সন্ধে হয়ে যায়, নদের চাঁদ পুনরায় কী করে, আবার নদীর কাছ থেকে স্টেশনের দিকে ফিরতে থাকে। ফেরার পথে নদের চাঁদ অনুভব করে বাঁধ দিয়ে নদীর গতিপথ আটকে এবং নদীর বুকের ওপর ব্রিজ তৈরি করে স্বাধীন নদীকে বন্দিনী করেছে মানুষেরা। এই বন্দি যে দশা, তার থেকে মুক্তি পাওয়ার জন্যই নদী কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছে। মানুষের তৈরি সমস্ত সৌধ সে ভাঙতে চায়। ভাবো সে নদীকে কতটা ভালোবাসে। নদের চাঁদের আরও মনে হয় বিদ্রোহী নদী যদি আজ এই ব্রিজ ভেঙেও ফেলে, তবুও মানুষ কি তাকে রেহাই দেবে? কি প্রয়োজন এই ব্রিজের? কি দরকার এরকম করার মানুষের? এরকম ভাবতে ভাবতে সে যখন অন্যমনস্ক হয়ে যায়, তখন পেছন থেকে 7 নাম্বার ডাউন প্যাসেঞ্জার ট্রেন এসে পিষে চলে দিয়ে যায় নদের চাঁদকে। এরপর আমি তোমাদের সাথে আলোচনা করব অদল বদল। দেখো, অদল বদলের উৎস হচ্ছে নির্বাচিত গল্প সংকলন। 2 বন্ধু ছিল, অমৃত আর ঈশব। অমৃতের বাবা মা সহ 3 ভাই বোন রয়েছে, আর ঈশবের রয়েছে শুধু বাবা। ঈশবের নতুন জামা দেখে অমৃত বায়না শুরু করে। শেষ পর্যন্ত বাবা মা অমৃতের জ্বালাতনে কি হয়, অতিষ্ঠ হয়ে তাকে নতুন জামা কিনে দিতে বাধ্য হয়। হোলির দিন 2 বন্ধু একই রকম জামা পরে রাস্তায় বেরোলে দুষ্টু যে ছেলেরা আছে ওদের কুস্তি লড়তে বলে, কিন্তু ওরা ওই প্রস্তাবে রাজি হয় না। তখন কালিয়া নামের একটা দুষ্টু ছেলে এসে অমৃতকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। বন্ধুকে কি করে, এই রকম অপমান লাঞ্ছিত হতে দেখে ঈশবের মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে যায়। সে ল্যাং মেরে কালিয়াকে মাটিতে ফেলে দেয়। এই যুদ্ধ করতে গিয়ে ঈশবের নতুন জামার যে পকেট কি হয় এবং 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যায়। ছেঁড়া জামা পরে বাড়ি গেলে ঈশবের রাগী বাবা যে ওকে মারবে, এ কথা সবাই জানতো। তাই অমৃত নিজের বন্ধুকে বাঁচানোর জন্য ঈশবের সঙ্গে নিজের জামাটি কি করে, অদল বদল করে নেয়।
ঈশবের বাবা হাসান গোটা ঘটনাটা আড়াল থেকে দেখেন। ঈশব যখন অমৃতকে বলেছিল, আমার ছেঁড়া জামা পরে বাড়িতে গেলে তোকেও তো বাবা মারবে, এ কথা শুনে অমৃত বলেছিল, আমাকে বাঁচানোর জন্য আমার মা রয়েছে। অমৃতের এই কথা শুনে আর বন্ধুর প্রতি তার যে ভালোবাসা দেখে হাসান ভাইয়ের হৃদয় কিন্তু বিগলিত হয়ে যায়। তিনি বুঝতে পারেন মা হারা সন্তানের পিতার ভূমিকা অনেক, তাকে বাবা হওয়ার পাশাপাশি মাও হয়ে উঠতে হয়। হাসান তাই গোটা ঘটনার কথা অমৃতের মা এবং পাড়ার যে অন্যান্য মহিলারা ছিল তাদের কাছে গর্বের সঙ্গে জানান। গ্রাম প্রধানের কাছে অমৃত ঈশবের জামা অদল বদলের গৌরব যখন পৌঁছায়, তিনি অমৃতকে অদল এবং ঈশবকে বদল নাম দেন। দুজনের অকৃত্রিম বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে গ্রাম প্রধান কিন্তু এই নামটা দিয়েছিল, মানে অমৃতের নাম অদল আর ঈশবের নাম বদল হিসাবে কিন্তু ঘোষণা করেছিলেন। অমৃত আর ঈশবের পরস্পরের প্রতি ভালোবাসার এই গল্প শুনে ছেলেদের যে দল তারাও কিন্তু খুব খুশি হয়েছিল। জাতি ধর্ম বিভেদের এই যে সমস্তটা অতিক্রম করে তাদের যে বন্ধুত্ব, সেটা কিন্তু একটা বেশ অনন্য নজির গড়েছিল। সেটা শুনে কিন্তু পাড়াপড়শি এই সমস্ত সবার কিন্তু বুক গর্বে ভরে গিয়েছিল। তো এবার চল তোমাদের সাথে আলোচনা করব বাংলা ভাষায় বিজ্ঞান। তো দেখো, যারা বাংলা ভাষাতে বিজ্ঞান বিষয়ক লেখা পড়বেন তাদের কিন্তু প্রাবন্ধিক এক্ষেত্রে দুটো শ্রেণীতে ভাগ করেছিল। তো এটা খুব ভালো করে বুঝবে বা পড়বে তোমরা। তো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনও নানা রকম বাধা আছে। বাধাগুলি কি কি? বাধাগুলো দূর করতে লেখক কিন্তু এখানে কিছু পরামর্শ দিয়েছেন। বাংলা ভাষায় দেখবে বিজ্ঞান চর্চার বাধাগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু দূরীকরণের কিছু উপায় এখানে পাবে। বিজ্ঞান শিক্ষার বিস্তার, যেমন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটালে বৈজ্ঞানিক সাহিত্য যে তার রচনা ঠিকঠাক হবে। তারপরে পাঠকদের যে সমস্ত শ্রেণীর যে পাঠকদের বৈজ্ঞানিক জ্ঞান সেটাকে প্রাধান্য দিয়ে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা করতে হবে। তারপর বৈজ্ঞানিক প্রবন্ধ রচনার ক্ষেত্রে ভাষাগত যে আড়ষ্টতা সেটা ত্যাগ করতে হবে। লেখার ভাষা হতে হবে অত্যন্ত সরল সাবলীল, অলঙ্কারহীন। অল্প পরিচিত যে পারিভাষিক যে শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা, ইংরেজি নাম উল্লেখ করতে হবে। এইগুলো কিন্তু আলোচনা করা আছে। অনেক লেখক ইংরেজিতে ভেবে হুবহু কী করে, বাংলার অনুবাদ করে। এমন কাজ কিন্তু বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ। তাই আক্ষরিক অনুবাদের চাইতে ভাবানুবাদে প্রাধান্য দিতে হবে। তারপরে দেখবে পারিভাষিক শব্দের যে অপ্রতুলতাই কিন্তু বাংলা ভাষার বিজ্ঞান চর্চার প্রধান বাধা। এইগুলো কিন্তু সমস্ত আলোচনা করা হয়েছে, তথ্য যাচাই করানো এগুলো। এবার বিজ্ঞান আলোচনার জন্য যে রচনার পদ্ধতি আবশ্যক, দেখবে একটা লাইন আছে, তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। তাহলে প্রাবন্ধিকের মতে সঠিক রচনার পদ্ধতিগুলো কি কি, এইগুলো ভালো করে করবে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিষয়বস্তুটা এর মধ্যেই হয়ে গেল, বিষয়বস্তুটা সংক্ষেপে তোমাদের বলে দিলাম। কোশ্চেনগুলো করবে ঠিক করে। একটা ভিডিওর মধ্যে আমি হয়তো পুরোটা বলে উঠতে পারছি না। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনও নানা রকম বাধা আছে। তাহলে বাধাগুলি কি কি, বাধাগুলো দূর করতে হলে লেখক কী কী পরামর্শ দিয়েছেন, তো এগুলো তোমাদেরকে বললাম। একটুখানি এগুলো তোমরা খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। অনেকেই মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এইটির মানে তুমি যদি মতটিকে সমর্থন করো তাহলে এটা একটুখানি এক্সপ্লেন করো, এরকম করতে পারো। বা এতে রচনা উৎকট হয়, এটাও একটু এক্সপ্লেন করতে। তারপরে এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। কারণটা কি, এ প্রসঙ্গে কেমন চেষ্টা করতে বলা হয়েছে, তা এইগুলো মানে এটাকে ধরো ঘুরিয়ে দিল। দ্বিতীয় শ্রেণীর পাঠকদের বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ার ব্যাপারে প্রাবন্ধিক কী কী পরামর্শ দিয়েছেন, এইগুলো একটু সমস্তটা দেখে যেও, তাহলে আশা করি তোমাদের লিখতে কিন্তু অসুবিধা হবে না। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ যে কথা বলেছে, শব্দের ত্রিকথা কি, এটা সম্পর্কে একটু এক্সপ্লেনগুলো দেখে যেও। তারপর বিজ্ঞান নির্ভর রচনার ক্ষেত্রে এদের ব্যবহার কতদূর, এইগুলো একটুখানি ঠিকভাবে কিন্তু তোমরা দেখে যেও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।